ব্যাটিংয়ে এত সুন্দর শুরু করার পরেও কেন ম্যাচটা এরকম টাইট হলো এ নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো। আমরা খলনায়ক খোঁজ করব। তার আগে আজকে একটু নায়ক নিয়ে কথা বলি, একটু আনইউজুয়াল একজন হিরো নিয়ে কথা বলবো। আপনারা তো অলরেডি এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, এই ম্যাচ কার কৃতিত্বে জিতলো সব জেনে গেছেন। নিশ্চয়ই সেখানে আপনাদের বিবেচনায় সবচেয়ে আগায় থাকবে তাসকিন আহমেদ। আজকে সুপার বল করছে, সুপার। অনেকদিন তাসকিনের এই ছন্দটা দেখি না। এবং অবশ্যই তানজিদ তামিম ব্যাটসম্যান হলে একমাত্র খেলোয়াড় যে আসলে প্রত্যাশা পূরণ করার মতো ব্যাট করছে। বোলাররা সবাই দুর্দান্ত করছে, সবাই, ইনক্লুডিং মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ কিন্তু সিরিজ জুড়ে দারুণ বল করছে, সেটাও আমাদের স্বীকার করতে হবে। আবার রিশাদ ওই কয় ওভারে ওরকম পিটুনি খাওয়ার পরে লাস্ট ওভারটা এসে কি ভয়াবহ কামব্যাক, কি ভয়াবহ কামব্যাক, এবং কি স্মার্টনেসটা শো করলো। সব কিছু ঠিক আছে, কিন্তু আমার হিরো হচ্ছে মুস্তাফিজুর রহমান। আমার হিরো মুস্তাফিজুর রহমান এই কারণে যে সে 3টে উইকেট নিয়েছে, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে সে আজকে যে ফাইটিং স্পিরিটটা দেখাচ্ছে, ওই যে মরে যাব তবু ম্যাচ ছেড়ে যাব না, মরে যাব তবু লড়াই ছাড়বো না, এই যে স্পিরিটটা দেখাচ্ছে, সাধারণত এরকম স্পিরিট ব্যাটসম্যানরা দেখাইলে মহাকাব্য হয়, এটা নিয়ে বড় বড় লেখা হয়, এবং সেটা উচিত। ওই যে তামিম এক হাতে ব্যাট করলো, এরকম সব ঘটনা ঘটে না, সেই জিনিসটা আজকে মুস্তাফিজ দেখালো। কার্যত ছেলেটা হারতেই পারতেছিল না, সেখান থেকে যে একটা বল করলো, এই একটা বল তারে আজকে আমার কাছে হিরো বানায় দিছে। আজকে একটু ম্যাচটা নিয়ে কথা বলি, যে ম্যাচটা আমরা কিভাবে জিতলাম সেটা বলি, কিভাবে ক্লোজ হয়েছে সে নিয়ে বিরক্তি কালকে প্রকাশ করব, কেন কেন সমস্যা হয়েছে। আজকে একটু জয়ের গল্পটা বলি, একই সঙ্গে মুস্তাফিজের বীরত্বটা বলি। আজকে ম্যাচ থেকে আসলে অনেকগুলো গল্প করার আছে। প্রথমত তো অবশ্যই আমাকে গল্প করতে হবে যে মুস্তাফিজ তাসকিন এই যে জুটি, এবং দেখতে দেখতে দুজনই সিনিয়র হয়ে গেল, লিডার হয়ে গেল, কত উত্থান পতনের ভিতর দিয়ে গেল, দুজনই একাধিকবার ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে জানতে পারছে মিডিয়ায়। পরে দেখাইছে যে না, আমরা ফিরে আসতে পারি, এবং আজকে তারা এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে গেছে যে দে ক্যান উইন এ ম্যাচ এনি টাইম। একটা দেশের জন্য এরকম দুটো অ্যাসেট, যত যাই আমরা বলি না কেন, তাসকিন হয়তো নানা কারণে ঠিক যতটা ফোকাসড থাকা উচিত তার নাই, স্টিল স্টিল মুস্তাফিজ আর তাসকিন কি অসাধারণ একটা জুটি, ওদের নিয়ে আমরা গল্প করব। ব্যাটিংয়ের কথা যদি বলি, শুরুতেই ওই যে তানজিদ তামিম কোয়াইট গুড, কোয়াইট গুডও না, ওকে ওকে ব্যাট করছে, হৃদয়ও ওকে ব্যাট করছে, বাকিদের সমালোচনা কালকে করব। আর বোলিংয়ে আমি মনে করি 291 রান, যে যাই বলুক, অনেকেই আমি কমেন্ট্রিতেও শুনলাম, আমার কলিগরাও অনেকে বলতেছেন যে 291 রান এই উইকেটে যথেষ্ট হওয়ার কথা ছিল না। আমার কাছে তা একবারও মনে হয় না এটা 291 রানের পার স্কোরের উইকেট না। এটা পাকিস্তানি ব্যাটসম্যানরা বলে আমরা শুরুতে চেপে ধরতে পারছিলাম, এবং আবার ওদের বল বীরত্ব, বিশেষ করে সালমান আগা ভাই কি ইনিংস খেললো রে ভাই, কি ইনিংস খেললো, ওখান থেকে এসে এই জায়গায় নিয়ে আসলো। এইটাই আসলে স্বাভাবিক চিত্র। কিন্তু আপনি যদি একটা বড় টিমের সঙ্গে খেলেন, এই যে উইকেট, আমাদের 3টা ম্যাচেরই উইকেট দুর্দান্ত উইকেট, এই উইকেটে বড় টিমের সঙ্গে যদি খেলতেন, তাহলে 291 তারা বেশ আয়েসের সঙ্গে 4-5 বল হাতে রেখে পার হয়ে যেত, এবং এত কাপাকাপি করতে হতো না। ওই যে 6 উইকেট পড়ে গেছে, 7 উইকেট পড়ে গেছে কেন, এটা কারণ হচ্ছে এটা আরো একটু বেশি রানের উইকেট, সেটা তো আমরা করতে পারি না। বোলাররা সেই জায়গাটায় দেখায় দিল যে তারা আসলে কি পারে। আমাদের পেসার তো নাহিদ রানা, যেমন আপনি স্কোর বোর্ড দেখে বুঝতেই পারবেন না যে নাহিদ রানা আজকে কি করছে। আমি শুধু দেখলাম যে নাহিদ আজকে ধরেন একটা 145 কিলোমিটার একটা ডেলিভারি করলো, ডেলিভারি করে ফলো থ্রুতে সে সেই বল কুড়ায় স্টাম্পে ডাইরেক্ট হিট করলো, রান আউট হয় নাই। এই যে প্রবল ক্ষুদাটা, একটা ছেলে, আপনি 140-এর উপরে যারা বল করে পৃথিবীর বেশিরভাগ ব্যাটসম্যান বোলারকে দেখবেন না যে ফলো থ্রুতে বল ধরতে গেছে, চেষ্টা করাটা ঝুঁকিপূর্ণ, শেষ হয়ে যেতে পারে। এর একটা ফিল্ডিংয়ের চেষ্টা করতে গিয়ে অ্যাঙ্কেল টুইস্ট হয়ে, হাঁটু টুইস্ট হয়ে শেষ হয়ে যেতে পারে, একবারে ক্যারিয়ার জীবন সব ওইখানে শেষ।
জীবনটা হয়তো থাকবে, ক্যারিয়ারটা থাকবে না। এবং রং সাইডেড না, রাইট সাইডেই গেছে। স্টিল ভয়াবহ ঝুঁকিপূর্ণ, এত জোরে বল করা একজন পেসারের সঙ্গে জন্য সে সেটা করছে। এবং আরেকবার দেখলাম সে হচ্ছে সম্ভবত ডিপ থার্ড ম্যানে ফিল্ডিং করতেছিল, একটা বল যে চেস করলো, যে একটা চেস ডাউন করলো, 4 টাকায় দিল, মানে পুরো স্প্রিন্ট টেনে দিল। এই ব্যাপারগুলো বলে দেয় যে এরা কি পরিমাণে কমিটেড। হ্যাঁ, আমাদের ফিল্ডিং খুব বাজে হয়েছে, খুবই বাজে হয়েছে। ভেতরে অনেকবার আমরা রান আউটের সুযোগ মিস করছি। বিশেষ করে যে ঘড়ি আর কে জানো ওই সময় পার্টনার ছিল, বোধহয় সালমানই ছিল। ওই সময় আমরা বেশ কয়েকবার রান আউটের সুযোগ মিস করছি, ওটা করা উচিত ছিল। আচ্ছা, গড়ির কথা একটা জিনিস মনে পড়লো, গড়ির একটা জিনিস খুব মজা লাগতেছিল। গড়ি যে কয়টা বল নাহিদ রানার খেলছে, একটা সময় মনে হচ্ছিল যে ও নাহিদ রানারে গিয়ে বলবে যে ভাই আপনি আমারে মারে ধরে হলে উঠাই দেন, তো আমি আর পারতেছি না। মানে প্রত্যেকটা বল সে যে নাহিদ রানার অস্বস্তির সঙ্গে খেলছে। নাহিদ রানার আসলে উইকেট সংখ্যা দিয়ে বোঝা যাচ্ছে না, তাসকিন তো আসলেই সাপের মতো করাইছে বলটাকে, কথা শুনেছে অনেকদিন পরে। তাসকিনকে কিন্তু এই সিরিজে আমি প্রথম 2 ম্যাচে দেখে একটু বিরক্ত ছিলাম। শুধু এই সিরিজের প্রথম 2 ম্যাচে না, গত বেশ কিছুদিন তাসকিনের শরীর এবং তাসকিনের চলাফেরা, তাসকিনের বোলিং কোনোটাই সন্তোষজনক না। মানে এটা আপ টু দ্য মার্ক না, ইন্টারন্যাশনাল লেভেলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল যে ফিটনেসে পিছায়া পড়তেছে, শরীরটা বোধহয় ঠিক আপ টু দ্য মার্ক নাই। সেই জায়গা থেকে সেই ছেলেটা কীরকম ঝড়ের মতো ফিরে আসলো। এখনও ছেলেটা বলি, কিন্তু সিনিয়র হয়ে গেছে তো। এবং আজকে শুধু না, এই সিরিজেই সে বেশ কয়েকবার আবার 140 টাচ করছে বা 140-র একটু ওপরেও গেছে। এবং আজকে যে সেই বলকে কথা বলেছে, এর মধ্যে অনেক কয়বার 140 টাচ করছে। তো এটা এক সময়ে তো সে 145 মোটামুটি করতই, কিন্তু ইদানিংকালের তাসকিনের জন্য এটা উল্লেখযোগ্য ঘটনা। এখন তো 133, 34, 35 হয়ে গেছে সে। ফলে সে যে আসলে নিজেরে নিয়ে ভাবে এবং এই ম্যাচটায় প্রচণ্ডভাবে ফিরে আসতে চাইছে, এই চাওয়াটাকে না আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। যেমন রিশাদের কথা যদি ধরেন, রিশাদ তো একটা দুশ্চিন্তা ফেলে দিছিল যে শেষ ওভারটা কে করবে। ওই ভেতরে মিরাজ একটু গোলমাল করে ফেললো হিসাবে সাইফরে দিয়ে 3টা ওভার করাইলো। কিন্তু সাইফই একা কেন ভাই, এই দলে তো সবচেয়ে ভালো পার্ট টাইম স্পিনার হচ্ছে আফিফ। আফিফরে বাদ দিয়ে আপনি আফিফরে 2টা ওভার করান, ইভেন শান্তরে 1টা ওভার করান, তাহলে এই ক্রাইসিসটা হতো না। যাই হোক, সেটা হয়েছে বলেই না এরকম নাটকীয় ঘটনা ঘটলো। মিরাজের ওই ভুলটা একটা ঠিকে পরিণত হয়েছে। সেই রিশাদকে শেষ ওভার করতে হলো। একটা লেগ স্পিনার 50তম ওভার করবে, এটা এমনিতেই মানে শর্টার ফরম্যাটে একটু একটু আনইউজুয়াল, খুব ট্রিকি এবং মানে যাচ্ছে তাই হয়ে যাওয়ার সম্ভাবনা। এবং রান তো মাত্র 12 না 14 রান করতে হবে লাস্ট ওভারে। এটা শাহিন শাহ আফ্রিদি উইকেটে, যে আগের ওভারে মুস্তাফিজের এরকম তুলো দুনে দিল, ফলে লেগ স্পিনার যে পিটুনি খাবে এটা তো আমরা ধরেই রাখছিলাম। কিন্তু হোয়াট এ স্মার্ট বোলিং, ওর রং ওয়ানগুলো বুঝতেই পারলো না শাহিন শাহ আফ্রিদি। সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে হচ্ছে যখন একটা বল ওই লেগ স্টাম্প মিস করছে, শাহিন শাহ আফ্রিদিও বলটা কার্যত মিস করছে, বলটা ওয়াইড ডিস্টেন্স থেকেই গেছে, ধর্মসেনা ওয়াইড দিছেন। এইটা লিটন যে চাতুর্যটা দেখালো, ওই যে মাঝে বলতেছিলাম না, এই জেনারেশনটা চতুরতা শিখছে খুব ভালো। ভালো অর্থেও, সবসময় খারাপ অর্থে নেন কেন, ভালো অর্থেও এরা আইন কানুনের ফাঁক এত ইউজ করতে শিখছে। ধরেন ভুল ওয়াইড, এটার এগেনস্টে তো কিছু করার নেই, আপনি আম্পায়ারে মারবেন, মারলেও তো ফেরত আসবে না। কিন্তু একটা উপায় আছে, হাতে রিভিউ রয়েছে, ও কট বিহাইন্ডের জন্য দিয়ে দিছে, রিভিউ আবেদন করে দিছে। ওরা জানে যে বল তো ধরতে পারি নাই, তাহলে আবেদনটা কেন করলাম? আবেদনটা করছে এই কারণে, আম্পায়ার যখন দেখবে যে বলটা ব্যাটে লাগছে, তখন ওয়াইডটা প্রত্যাহার করতে বলবে, যে নট আউট ঠিক আছে কিন্তু ওয়াইডটা প্রত্যাহার করো। হোয়াট এ ক্লেভারনেস! এই পোলাপানের এগুলা দেখলে মাথাটা নিচু হয়ে আসে যে এই জেনারেশনটা কত আগায় চিন্তা করতে পারে। ওকে, শেষ পর্যন্ত আমার হিরোর কথা বলি। আমার হিরো মুস্তাফিজুর রহমানের ওপর দিয়ে যত কথা গেছে, এবং সে এই সময়টায় যা কিছুর ভেতর দিয়ে যাচ্ছে, এই অবস্থায় একটা মানুষের পক্ষে স্থির হয়ে বেঁচে থাকা, শান্তিপূর্ণ জীবনযাপন করাটাই খুব কঠিন। কিন্তু এই যে সব ক্রিকেটার দেখবেন একটা জিনিস বলে, যে মুস্তাফিজ এরকম, ওর কিছুতে কিছু যায় আসে না। ধরেন ওকে কেন্দ্র করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আইসিসি, দিন দুনিয়া
কাপাকাপি অবস্থা গেল, বাংলাদেশের একটা বিশ্বকাপ বয়কট হয়ে গেল। তার ভিতরে ও নিজের পকেট থেকে প্রায় 10-12 কোটি রুপি, 10-12 কোটি টাকা বের হয়ে গেল, ঢুকে বের হয়ে গেল। ফলে ছেলেটা তো ঘাবড়ে থাকার কথা, কিন্তু দেখেন কি করে যাচ্ছে প্রতিটা ম্যাচে। এবং এই ম্যাচে তার পারফরমেন্সের চেয়ে এমনিতে তো ওই শেষ ওভারের আগ পর্যন্ত প্রথম 9 ওভারে দুর্দান্ত বল করলো, কিন্তু সেটাও ব্যাপার না। ব্যাপার হচ্ছে যখন সে লাস্ট দুটো বল করে, দেখেন এই দুটো বলের জন্য কি ডেসপারেশনটা দেখালো সে। প্রথম 4 ওভারের মধ্যেই একটা ওয়াইড করলো, দুটো ছক্কা খেলো, মানে কার্যত মুস্তাফিজের হাত থেকেই ম্যাচটা বের হয়ে যাচ্ছিল। সেখানে সে পঞ্চম বলটা বোলার্স ব্যাক ড্রাইভ ঠেকানোর জন্য পাটা বাড়ায় দিল। ওই শাহিন শাহ আফ্রিদির ওই যে শরীর, ওই যে শক্তি, ওই শক্তিতে বোলার্স ব্যাক ড্রাইভ, ওইটাতে কোনো মানুষ জেনে শুনে পা বাড়ায় দেয়? ও দিচ্ছে পা বাড়ায়, এবং কি দুর্ভাগ্য, খাট্টাস করে গিয়ে একবার হাঁটুতে, ঠিক হাঁটুর ওই যে বাটিটা বলি আমরা, মালাই চাকির উপরে লাগছে, জায়গায় চিত হয়ে শুয়ে পড়ছে। মানে এটা যন্ত্রণাটা নেওয়া যাচ্ছিল না, চিত হয়ে শুয়ে থাকতে না পেরে আবার উঠে বসে জায়গাটা ঠেসে ধরে রাখছে। শাহিন শাহ আফ্রিদি এসে ওর মাথায় হাত দিচ্ছে, ও আমার এটা ভালো লাগছে। শাহিন শাহ আফ্রিদির অ্যাটিটিউডটা পুরোটা সময় যতক্ষণ মুস্তাফিজ সুস্থ না হয়েছে, ও বদার ছিল পুরো ব্যাপারটা নিয়ে। ওর এই যে মানবিক জায়গাটা, এটা ভাল লাগছে। পরে মুস্তাফিজ কিন্তু হারতে পারতেছিল না, বোলিং মার্কেট যে গেছে, ওর সঙ্গে সঙ্গে ফিজিও তখনও পর্যন্ত আছে, ফিজিও উঠে আসে নাই। প্রত্যেকে ওর দিকে তাকায় আছে যে ওকে আদৌ বল করতে পারবে। ওই বলটা হয়তো অন্য কারোর করতে হতো। এখন আমি ভাবতেছি কি, দেখেন ফ্রাঙ্কলি বলি, যে তুমি তো ভাই দুইটা ছক্কা খায়ে বসে আছো, এই বলটা করলে, এই বলটা যদি এখন আফিফ করে, সাইফ করে বা শান্ত করে, তোমার চেয়ে আর খারাপ কি করবে? ভাই আমার মতো মুখে জামা কষার জন্যই তো মুস্তাফিজ ছেলেটার এই পৃথিবীতে জন্ম হয়েছে। দেখেন সেই বলটা সে কি করলো, যখন বোলিং মার্কে গেল, খোঁড়াতে গেল, ওই পাটায় ভরই দিতে পারতেছে না, কোনোভাবে ভর দিতে পারতেছে না। সেই ছেলেটা শুধু দেখলো যে সে স্মুথলি ল্যান্ড করতে পারে কিনা, বোলিং অ্যাকশনটা যাচাই করলো, রান আপটা বোধহয় আরেকটু ছোট করলো, এসে ডেলিভারিটা করলো, উইকেট তুলে নিল। এই যে বীরত্বটা, ওই উইকেট তুলুক বা না তুলুক বা যা কিছু করুক, ও যে মাথা নাড়ায় বলল যে না আমি বল করব, এই জিনিসটা একজন বোলার বলে বা একজন মুস্তাফিজ বললে হয়তো একটু জিনিসটা অত বড় হবে না। আমি জানি না কত বড় হবে, অনেক বড় মহাকাব্য হওয়া উচিত। এরকম ক্ষেত্রে ব্যাটসম্যানরা যখন করে তখন অনেক বড় মহাকাব্য হয়, যে একটা অচল অবস্থায় নেমে একটা বল খেলা, সেই কাজটাই তো মুস্তাফিজ করলো। মানে আমি এই ছেলেটা আজকে এতগুলো বছর, ওরও তো কতগুলো বছর হলো, সেই 2015 মানে হচ্ছে ওরও প্রায় মেলা দিন হয়ে গেল, হিসাব করতে পারতেছি না। তো আনবিলিভেবল ও যে বীরত্বটা দেখালো, এবং যত কিছুর ভিতর দিয়ে গেল, যতবার শোনা গেল যে মুস্তা ইজ নেভার কামিং ব্যাক, মুস্তা ফিরে আসে, এভাবেই ফিরে আসে। আজকে মুস্তা সেই ইংল্যান্ডে বার্মিংহামে এবার খেলবে, এই গল্পটা 2-4 দিন পরে করব। এই এক ম্যাচ নিয়ে কতগুলো কন্টেন্ট করতে হবে জানেন, আবার ওই বার্মিংহাম নিয়েও করতে হবে। সবগুলো শোনার আমন্ত্রণ রইল, আশা করি এই গল্পবাজিতে সঙ্গে থাকবেন। ক্রিকেট নিয়ে তো অত ভালো বলতে পারি না, কিন্তু গল্পটা আশা করি সবাই মিলে একসঙ্গে করবো। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।